সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আগামী জাতীয় নির্বাচন ২৬শে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করবেন। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার প্রার্থী দল অংশ নেবে। তিনি বলেন এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ প্রস্তুত করে জুলাইয়ে জাতির সামনে উপস্থাপন করা হবে। সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় এপ্রিলে নির্বাচন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আলতাফ পারভেজ, সাংবাদিক ও গবেষক, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাইতেই হবে জুলাই সনদ। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য বিএনপি নেতার। সন্তোষ প্রকাশ জামায়াতের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি, কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ। এবং ঈদের জামাত ঘিরে নেই নিরাপত্তার ঝুঁকি, জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি এপ্রিলে নির্বাচন। সরাসরি আলোচনায় যেতে চাই। আলতাফ পারভেজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। নির্বাচন নিয়ে নানা ধরনের টানাপোড়েন ছিল। রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এক ধরনের বিভক্তি হয়ে গিয়েছিল। আজকে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে টেনশন কি দূর হলো কিনা? টেনশন একটু তো দূর হলোই, এবং আমি বলবো ঈদের সময় এটা একটা ভালো খবর যে নির্বাচনের একটা রোডম্যাপ কিছুটা হলেও পাওয়া গেল। এবং এইটার জন্যে বিএনপি সহ দেশের রাজনৈতিক দল যারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছিল দ্রুত, তাদের সক্রিয়তার কারণে হলো। এবং তবে এনসিপি বলেছে তারা রোডম্যাপ এটা খুশি, কিন্তু এই ইসির অধীনে তারা নির্বাচনে অংশ নেবে না। সেটা একটা সমস্যা তৈরি হচ্ছে মনে হচ্ছে। তবে এই রোডম্যাপ আরেকটা কারণে আমি মনে করি খুবই ইতিবাচক। সেটা হলো, আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টা ব্রিটেনে যাবেন, লন্ডনে, সেখানে বিএনপির নেতা তারেক রহমান আছেন। এই নির্বাচনের একটা রোডম্যাপের আশায় সেখানে একটা বৈঠক হতে পারে ওনাদের। এর ফলে আমার ধারণা আর কি যে এটা সংস্কার বিষয়ে একটা ইতিবাচক ফল আসবে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই সনদ হবে। সেখানে তো ঐক্যমতের জায়গাটা এখনো বেশি নয় সংস্কার বিষয়ে। সেই ঐক্যমতের জায়গাটা বাড়বে আজকের ঘোষণার ফলে, এটা আমি মনে করি। এবং যতটুকু ঐক্যমত হবে সেটা জুলাইয়ে ঘোষণা করে দিলে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। এখানে শুধু একটা বিষয় প্রত্যাশার কথা বলতে চাই, যে জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ আমরা এখন পাচ্ছি, সেই সঙ্গে কিন্তু স্থানীয় নির্বাচনটাও হয়ে যেতে পারে চাইলে, যদি বিরোধী দল সহ অন্যান্য সবাই রাজি হয়। কারণ বাংলাদেশ আসলেই একটা দুর্দান্ত ভোট উৎসবের জন্য অপেক্ষা করছে। তো সেটা জাতীয় নির্বাচন হওয়ার পরে আমাদের দেশে এই মুহূর্তে উন্নয়নের স্বার্থে স্থানীয় নির্বাচনও দরকার। ফলে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনেক দূর আদায় করেছে, এবং বিএনপি সহ অন্য সব দল চাইলে কিন্তু স্থানীয় নির্বাচনও এর সঙ্গে হয়ে যেতে পারে। এটা একটা ভালো দৃষ্টান্ত হবে এবং মানুষ খুশি হবে। এবং প্রধান উপদেষ্টা তার ভাষণে মানবিক করিডোরের ব্যাপারটা বলেছেন যে এটা একটা অসত্য। কিন্তু এখানে আমি বলতে চাই যে মানবিক করিডোরের এই মিথ্যা অসত্য আলোচনাটা কিন্তু উপদেষ্টাদের তরফ থেকেই এসেছে, এটা সমাজের তরফ থেকে কিন্তু আসেনি। ফলে এটা উপদেষ্টা পরিষদেরই দায়। এবং বন্দর বিষয়ে উনি একটা কথা বলেছেন, শব্দটা আমি মনে করি একটু বিপজ্জনক। সেটা উনি বলেছেন যে বন্দর বিষয়ে যারা বিরোধিতা করছে তাদের জন্য জনগণ প্রতিহত করে।
এই যে শব্দটা, এগুলা সেই পুরনো দিনের মানে আপত্তিকর মানে ভীতি জাগানোর শব্দ আর কি, প্রতিহত করা। ভিন্নমত তো থাকতেই পারে, ভিন্নমত বিবেচনায় নেওয়ার জন্যই তো আমরা নতুন সরকার, নতুন বন্দোবস্ত চাইছি। জি। ফলে সব মিলে এই ভাষণটা ইতিবাচক, জি, গঠনমূলক। অসীম ভাই, প্রধান উপদেষ্টার ভাষণের পর বেশ কয়েকটি দলের প্রতিক্রিয়া পেয়েছি আমরা। এবি পার্টি স্বাগত জানিয়েছে, ইসলামী আন্দোলন তারা এটিকে স্বাগত জানিয়েছে, জামাত ইসলামী স্বাগত জানিয়েছে, এনসিপিও বলছে যে জুলাই সনদটা হয়ে গেলে এর মধ্যে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নাই, তবে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচনে যাবে না। কিন্তু বিএনপি যেটা বলছে যে এই রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। কেন মনে হচ্ছে যে জাতির প্রত্যাশা ডিসেম্বরে হলেই কি জাতির প্রত্যাশা পূরণ হয়ে যেত? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যে বৈঠক হয়েছিল সেখানে 50টির অধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। তাহলে 4টি, 3টি, 4টি, 5টি দল সন্তুষ্টি প্রকাশ করা প্রকারান্তরে 50-এর মতো রাজনৈতিক দল যখন বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, তাহলে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, এটা সহজ সরল সমীকরণের মধ্য দিয়ে বলা যায়। জি। এখানে আপনার বিভাজন বা দ্বিধা বিভক্তির কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে দেখুন, যে 15, 16, 17 বছর আন্দোলন হয়েছিল 1-11 থেকে আরম্ভ করে সে 2 বছর, তার পরবর্তীতে এসে 15 বছর আওয়ামী ফ্যাসিস্টের যে শাসন করে, সেখানে আমরা আন্দোলন করেছিলাম কারণ আমরা দেখেছি কি বিনা ভোটে নির্বাচন হয়েছে, 153 জন নির্বাচিত হয়েছেন। আমরা দিনের ভোট রাতে দেখেছি, আমরা আমি ডামি তুমি আমির নির্বাচন আমরা দেখেছি। মূল স্পিরিটটা কী ছিল? গণতন্ত্রের পথে উত্তরণ। তার মানেটা কি? পার্লামেন্টের ইলেকশন। যে যুবক 2014 সালে 18 যার বয়স হয়েছিল, 3-5 15 বছর, 18 আর আপনার 15-তে কত হয় তাহলে? তার বয়স 33 বছর বয়স এসে মানে কেউ কথা রাখেনি। তো এখন তো দেখছি তাই তো, কেউ কথা রাখছেন না, একই বিষয়টা তো হলো। তো সেদিক থেকে যদি বলি যে এটা জাতির প্রত্যাশার প্রতিফলন হয়নি, সোজা কথা। এখন কেউ বলবেন সন্তোষ প্রকাশ করবেন, খুব সহজ কথা। আপনি কেন আপনাকে এপ্রিলে নির্বাচন প্রথমার্ধে দিতে হবে? কেন ডিসেম্বরে সম্ভব না? আপনি এপ্রিল পর্যন্ত যাবেন। দেখুন, আমাদের দলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু দলগতভাবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে আমি যতটুকু দেখেছি, জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আপনার রোজা আরম্ভ হবে, মার্চের মাঝামাঝি পর্যন্ত সেটা যাবে। অফিস আদালত সব কিছু শেষ করতে করতে দেখা গেছে মার্চের শেষ সপ্তাহ আসবে। নির্বাচনের জন্য একটা শিডিউল দিতে হয়, একটা সময় থাকে 45 দিনের। আপনি সেটা কিভাবে সম্পন্ন করবেন? তার আগে দেখা গেছে তার ইমিডিয়েট আফটার, আমি বলি তার মানে হচ্ছে রোজার মধ্যেই প্রচার প্রচারণা শুরু করতে হবে না, সে অবস্থার মধ্যে চলে যাচ্ছে, তো সে ধরনের একটা অবস্থার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনাকে কেন লম্বা 10 মাস সময় নিতে হবে? এটা কি জেস্টেশন পিরিয়ড যে 10 মাস 10 দিন? এই তো দেখছি আপনার পর্বতের মুশিক প্রসবের মতো অবস্থা হবে। আমরা কেন নির্বাচনটা আগে চাইছি বিএনপি? কারণ সময় যত যাবে তত বেশি আভ্যন্তরীণ গোলযোগ তৈরি হবে। এটা সিমটম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখনো উপলব্ধি করছেন না। উনি প্রাসাদের ভেতরে আছেন, উনি বোধহয় গুটি কয়েক মানুষ দ্বারা উনি পরিচালিত, পরিবেষ্টিত, এবং সেটাই কিন্তু উনি পরিবেশন করে যাচ্ছেন। আপনি যে বললেন একটু আগে যে করিডোরের বিষয়ে সরকার কিছুই জানেন না, ওনার যিনি প্রেস সচিব শফিক ভাই, আমার ওনার খুব লেখা ভাল লাগে। ম্যান্ডেট আছে, সব ম্যান্ডেট আছে ওনাদের কাছে, ওনার কাছে। উনি পুরো ক্যাবিনেটটাকেই রিপ্রেজেন্ট করছেন, উনি বাংলাদেশটাকেই রিপ্রেজেন্ট করছেন। হাসিনা যেটা 15 বছরে করেন না, উনি একাই দেখছে সেটা করছেন। উনি তো সে কথাটা বলেছিলেন, তাহলে কেন আপনি পরদিন তাকে স্যাক করলেন না? আপনার একজন উপদেষ্টা তিনি বলছেন করিডোর নিয়ে, আপনি এখন বলছেন যে আমরা কিছু জানি না। আরে তো আপনি কোন দেশের সরকার? জি অসীম ভাই, এইটা অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি। আমরা কি জন্য আন্দোলন করেছিলাম? আমি স্থানীয় সরকারের বিরোধিতা করছি। যারা বলেন স্থানীয় সরকারটা আগে হতে পারে, এই টেস্ট কেস, লিটমাস পেপার টেস্ট, এগুলি ভণ্ডামি ছাড়া কিছুই না। একদম সোজা বাংলা বলি, আমরা আন্দোলনটা করেছি, জেলে গেছি, আমি মামলা খেয়েছি। যারা এই সমস্ত কথা বলেন তারা কয়বার জেলে গেছেন, কয়টা মামলা খেয়েছেন? সারওয়ার তুষার, যেটি অসীম ভাইও বললেন, এবং আজকে মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ইন্টারভিউ পড়লাম এই ভাষণের প্রতিক্রিয়ায়। তিনি যেটি বলছেন যে 90% দল যেখানে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেখানে এই এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ দেয়া, এটি আসলে এই প্রেক্ষাপটেই তিনি বলছেন যে এটি কোনো গোষ্ঠীর প্রভাবে এই সরকার এই চাপ এই ডেটটি বা এই তারিখটি দিয়ে দিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং আগামীকাল বাংলাদেশ ঈদুল আজহা। আমি যারা এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আমার দুইজন সহ আলোচক তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি এটার সাথে একমত না। কেন আমি বলি, কারণ হলো ভাই বলেছেন, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি, 50টা দল। 50টা দল কবে কি বলেছে আমি সেটা জানি না, কিন্তু সর্বশেষ যখন প্রধান উপদেষ্টা ডাকলেন ওই দ্বিতীয় পর্বের আলোচনাটা উদ্বোধন করার জন্য, সেখানে আমি উপস্থিত ছিলাম। সেখানে সাকুল্যে উপস্থিত ছিল 26টা দল এবং তার মধ্যে বেশিরভাগ দল আসলে, মানে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এগুলো সাইনবোর্ড সর্বস্ব দল। এখানে দল বলতে বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এরকম কয়েকটা দলই, 7-8টা দলকে আপনি আমলে নিতে হবে। তার মধ্যে বিএনপির সাথে অতীতে যুগপৎ আন্দোলনে ছিল এরকম অনেক দল ওই বৈঠকে নির্বাচনের ব্যাপারে তেমন কোনো ডিসাইসিভ কোনো মন্তব্য করে নাই। যেমন গণসংহতি আন্দোলন, তারা বলেছে যে বিচার, সংস্কার এবং নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে সরকারকে। মানে জনাব জুনায়েদ সাকি তার বক্তব্যে কথা বলেছেন। আজকের এই বক্তব্য যদি খেয়াল করেন, প্রধান উপদেষ্টা বলা হয়েছে সংস্কার হবে জুলাইয়ের মধ্যে, মানে রোডম্যাপটা ওই কি বলে জুলাই সনদ, সেটা হবে জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে। জানুয়ারির মধ্যে, আগামী রোজার মধ্যে বিচারটাকে একটা পরিণত জায়গায় তিনি নিয়ে যাবেন বা সরকার নিয়ে যাবে বা বিচার বিভাগ নিয়ে যাবে, এটা বলা হচ্ছে। আর এপ্রিলে ইলেকশন। সুতরাং বিচার, সংস্কার, নির্বাচনের যে 3টা প্রধান কাজ, এই 3টারই কিন্তু রোডম্যাপ মোটামুটি পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য বেশিরভাগ যেগুলো দল, যেগুলোকে অনেকে বলা হয় যে বলেন যে সিট পার্টি, একটা সিটের জন্য রাজনীতি করে, তারা তো এটা, মানে ধরা যাক অন্য একটা উদাহরণ আমি দিই, পরের দিনের বেশিরভাগ দলই, যদি আপনি মাথা গোনেন, বেশিরভাগ দলই বলেছে যে 70 অনুচ্ছেদের প্রশ্নে সংবিধান সংশোধনীকে এটার আওতার বাইরে রাখতে হবে। মানে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনি ভোট দিতে পারবেন। সেখানে কিন্তু বিরোধিতা, তখন এটার বিরোধিতা করেছে মাত্র 2টো দল, বিএনপি এবং জামায়াতে ইসলাম। তখন আমি যদি তাহলে এটাকে কাউন্ট করি, তাহলে আপনার 70 অনুচ্ছেদের ক্ষেত্রে সংবিধান সংশোধনীকে বাইরে রাখতে হবে। তাহলে মানে একবার যখন আমার পক্ষে আসবে, তখন যদি আমি বলি যে বেশিরভাগ দল এটা চাচ্ছে, আবার যখন আমার পক্ষে আসছে না তখন যদি আমি উল্টো কথা বলি, তাহলে কিন্তু এটা কনসিস্টেন্ট হয় না। হ্যাভিং সেড দ্যাট, মানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এমন না ব্যাপারটা যে ডিসেম্বরই ছিল লেজিট টাইম, এরপরে অন্য কোনো সময় দিলেই সেটা একটা জাতির সাথে বেইমানি করা হতো, প্রতারণা করা হতো, জাতির প্রত্যাশা পূরণ হয় নাই ইত্যাদি। জাতির প্রত্যাশা পূরণ হয়েছে কি হয় নাই সেটা আপনাকে যাচাই করার অন্য পদ্ধতি আছে। রাজনৈতিক দলের বাইরেও বিপুল অংশের জনগণ আছে, তারা ইলেকশনটা কখন চাচ্ছে সেটা কিন্তু এই সরকার যাচাই করে নাই। তাদের কাছ থেকে অন্য কোনো উত্তর আসতে পারতো। হ্যাঁ, আমরা উড়ো বা বিভিন্নভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণের অনেক মতামত দেখেছি, সেটাকে আমরা আমলে নিচ্ছি না, কারণ যেহেতু এটা পদ্ধতি মাফিক না। পদ্ধতি মাফিক যদি আপনি নিতেন, ধরেন যেভাবে ক্রাইসিসটা আজকের বক্তব্যের আগ পর্যন্ত যে একটা ধোঁয়াশা ছিল, সেটার প্রেক্ষিতে যদি সরকার একটা গণভোট করত যে ইলেকশন কবে, ডিসেম্বর নাকি জুন, তখন অন্য কোনো উত্তর আসতে পারতো, আমরা জানি না। ফলে রাজনৈতিক দলের মতগুলোকেই জনগণের মত হিসেবে একমাত্র কাউন্ট করার সুযোগ কম। রাজনৈতিক দলগুলো অবশ্যই জনগণকে প্রতিনিধিত্ব করে, কিন্তু তারাই একমাত্র প্রতিনিধিত্ব করে না। সকল রাজনৈতিক দল মিলে দেখা যাবে যে দে কনস্টিটিউট 50% অফ দ্য মানে পিপল। এর বাদেও কোনো দল করে না, শুধুমাত্র ভোট দেয় এরকম বহু জনগণ আছে যাদের মতামত রাজনৈতিক দলগুলো হচ্ছে কমপ্লিটলি আলাদা হতে পারে। যাই হোক, এখন এপ্রিলে নির্বাচন আমরা ইতিবাচকভাবেই দেখছি এটাকে, মানে এটাতে আমরা মনে করি না কোনো সমস্যা আছে, কারণ মাত্র 4 মাসের ব্যবধান ডিসেম্বর থেকে এপ্রিলে, যেটা একটা, যেহেতু মাঝখানে রোজা আছে, রোজার থাকার কারণে রোজার সময় যেহেতু আপনাকে ক্যাম্পেইন করতে হবে, এটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা, এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে এটা সহিংসতাটা অনেক কম হবে, কারণ সবার মধ্যে একটা টলারেন্স থাকবে, জনগণের মধ্যে ইমোশন অন্যরকম থাকবে, কারণ রোজার মধ্যে একটা সহনশীলতা, আত্মত্যাগ ইত্যাদি ব্যাপার থাকে। ফলে এটা একটা ভিন্ন আবহাওয়া, এবং ইফতার কেন্দ্রিক যে রাজনীতি হয় সেটা অনেক বেশি হবে। ফলে একটা ভিন্ন আবহাওয়া এইবারের ইলেকশনের আগে আমরা রোজা পাচ্ছি। আমরা এটাতে খুব বড় সমস্যা দেখি না, কিন্তু আমরা যেটা জানতে চাইবো আর কি সরকারের কাছে, যে জুলাই সনদ, এটা জুলাই মাসে হতে হবে। এবং আজকে বলেছেন প্রধান উপদেষ্টা, যে বক্তব্য নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে, যে তিনি বলেছেন যে আপনারা কথা আদায় করে নেবেন, যারা নির্বাচিত সরকার আসবে সামনে, সেই নির্বাচিত সরকার যে সংস্কারগুলো করবে, জুলাই সনদের সংস্কারগুলো করবে, প্রথম অধিবেশনেই, সংসদের প্রথম অধিবেশনেই যে তারা অনুমোদনগুলো করবে, এটার কথা আপনারা নিয়ে নেবেন। কি প্রক্রিয়া নেবে জনগণ, এটা কিন্তু তিনি পরিষ্কার করেন নাই, এটা পরিষ্কার করতে হবে। মানে আমরা এটা নির্বাচিত সরকার ওই পার্লামেন্টের উপর নির্ভর করতে পারি না, যেটা আমাদের বক্তব্য, যে এর আগেই আপনাকে আপনার কাছে আবার আসবো। আলতাফ পারভেজ ভাই, সালাউদ্দিন আহমেদ যেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে এপ্রিলে নির্বাচন করতে গেলে কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে, তিনি বলেছেন যে ফেব্রুয়ারির 18 তারিখে রোজা আছে,
রোজা শেষ হলে শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চের শেষের দিকে, এরপরে ঈদ আছে। ঈদের আগে রাজনৈতিক দলগুলোকে, প্রার্থীদেরকে ৪৫ দিনের নির্বাচনী প্রচারণার সুযোগ দিতে হবে। তার মানে রোজার মধ্যেই প্রচারণা চালাতে হবে। আবার যদি এপ্রিলে ইলেকশন দেই, এরপরে তো একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, এরপরে খালি মে একটা মাস সময় পাবে, এরপর আবার জুনের বাজেট দেওয়াটাও সেই সরকারের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সব মিলে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনটার পরিবেশ থাকবে কিনা, আবহাওয়াগত বা সামগ্রিক দিক মিলে আপনার কাছে? দেখুন, এইটা তো ঠিক যে আমি অন্তত মনে করি যে নির্বাচনটা ডিসেম্বরে হতে পারত, কোনো সমস্যা ছিল না। সরকার হয়তো সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনায়, যেহেতু এখনও অনেক ব্যবধান রয়ে গেছে, সেইটা এগিয়ে নেওয়ার জন্য বারবার পিছাচ্ছিল, বা সরকারের নিজেও সিদ্ধান্তহীনতা থাকতে পারে, বা অন্য কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকতে পারে। কিন্তু ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারতো, ইভেন তার আগেও হতে পারতো। কিন্তু আবার সরকার চাচ্ছিল জুন জুলাই, কিন্তু এখন একটা চাপ, দাবি ইত্যাদির কারণে সরকার এগিয়ে এনেছে। আসলে এইটা কিছুটা গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, যে দাবি থাকবে, দাবি পুরোটা অর্জিত হবে না, কিন্তু এগিয়ে আসবে, দাবি কিছু মানা হবে, কিছু আলাপ আলোচনা থাকবে। আমি কিন্তু এটাকে একদম অগ্রগতি হিসেবে দেখতে চাই, যে বিরোধী দল চেয়েছে, জোরালোভাবে চেয়েছে, অনেক দল চেয়েছে, সরকার তার অবস্থান থেকে একটু পিছু হটে এগিয়ে এনেছে। এখনও আলোচনা হতে পারে, নিশ্চয়ই আগামীকাল থেকেই নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন শুরু হয়ে যাবে না, এটা একটা ঘোষণা। কিন্তু আমি যেটা মনে করি যে এই যে এগিয়ে আসলো, এটা একটা ইতিবাচক। দেখুন, যখনই নির্বাচন হোক, নানা ধরনের সমস্যা থাকবে প্রচারণায়। এটা ডিসেম্বরে হলেও কিছু সমস্যা থাকবে। আমাদের দেশের ট্র্যাডিশন হলো শীতে নির্বাচন হওয়া, সেটার জন্য ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বেস্ট সময়। ফলে এটা এপ্রিল থেকে যদি ফেব্রুয়ারিতে আসে পরবর্তী আলোচনার ভিতর দিয়ে, সেটা হতে পারে। কিন্তু ইতিমধ্যে যেই ঘোষণাটা এসেছে, এইটাকে আসলে একটা আমি ইতিবাচকভাবে নিতে চাই, যে এখানে এতে একটা অনিশ্চয়তা কাটলো। দেখুন, নির্বাচনে রোডম্যাপ না থাকার কারণে অনেকগুলো সমস্যা হচ্ছিল। প্রথমত, এতে বিনিয়োগ আসছে না আমাদের দেশে। একটা মানুষ অস্থির হয়ে গেছে যে কর্মসংস্থানের সংকট, বিনিয়োগ না থাকার কারণে সেটা হচ্ছে, এবং সমাজে জনপ্রতিনিধি না থাকায় নানা ধরনের নৈরাজ্যিক অবস্থা। যেমন এবার দেখলেন তো, বাড়িতে যাওয়ার পথে, বিশেষ করে উত্তরবঙ্গে সড়ক পথে তো আমরা চরম একটা নৈরাজ্য দেখলাম, যেটা কিন্তু গত 10 বছরে ছিল না। অনেক ইমপ্রুভ করেছিলাম আমরা এক্ষেত্রে। এগুলো কিন্তু ওই যে অনির্বাচিত সরকারজনিত সমস্যা। কারণ এই সরকার তো কারো কাছে জবাবদিহি করার ব্যাপার নেই। এটা বৈধ সরকার, জনপ্রিয় সরকার, অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের বা সদস্যদের কারো কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই। এই সরকারে অনেকে আছে, তারা ভিন্ন দেশের নাগরিক, 2 দেশের নাগরিক, তারা এখানে দায়িত্ব পালন করে চলে যাবে, তাদের এখানকার দায় দায়িত্ব কম। কিন্তু এখানে যদি একটা নির্বাচিত সরকার থাকতো, আজকের ঘটনা, ঈদে যে মানুষ যেতে কষ্ট হচ্ছে, জনপ্রতিনিধিদের রাস্তায় দাঁড়িয়ে এই সমস্যার মোকাবেলা করতে হতো। ফলে এই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল, আমি মনে করি। জি, অসীম ভাই, সারওয়ার তুষার একটি কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মতামতকেই জনগণের মতামত হিসেবে ধরে নেওয়াটা, এই যে সরলীকরণ করাটা ঠিক না। যেটি আপনারা বলছেন যে 90% দল ডিসেম্বরে নির্বাচন চায়, এবং ডিসেম্বরের পরে নির্বাচন হলে দেশে আর নির্বাচনই হবে না, এই ধরনের কথাগুলোও কিন্তু আপনাদের তরফ থেকে এসেছিল। এই কথাটা আমার মনে হয় যুক্তিযুক্ত না। কেন যুক্তিযুক্ত না? দেখুন, বাংলাদেশে তো রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এসেছিল, আওয়ামী লীগ এসেছিল। তারা কি বাংলাদেশের 100% মানুষের সমর্থন পেয়েছিল? সরকার যারা গঠন করে তারাই কিন্তু জনগণের সরকার। সংখ্যাগরিষ্ঠতা, যেটা একক সংখ্যাগরিষ্ঠতা, আপনি যদি সেটাকে মানদণ্ডে ধরে নেন, তাহলে আপনার রাজনৈতিক দলগুলো তো জনগণকেই রিপ্রেজেন্ট করে। কেউ 20% করে, কেউ 30% করে, কেউ 10% করে, কেউ 1% করে। সারওয়ার তুষার বলেছেন যে কেউ 1 সিটের রাজনীতি করেন, তাই না? এখন পক্ষান্তরে এই প্রশ্নটা আসতে পারে, আপনি কি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি? আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা কেন ডেকেছেন? আজকে যদি কেউ বলতো যে আপনি রাজনৈতিক দল বলতে আমরা কি বুঝি, আপনি যদি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ আরপিও 1972, রাজনৈতিক দলের সংজ্ঞা কি, কাকে আপনি ডাকবেন, কাকে আপনি ডাকছেন? এখানে কি কেউ প্রশ্ন তুলেছেন? না, প্রশ্ন তোলেনি। কেন তোলেনি? কারণ এনসিপিটা একটা প্রোডাক্ট। কোনটা? জুলাই আগস্টের আন্দোলন, অভ্যুত্থানের একটা প্রোডাক্ট, যেটাকে সবাই লেজিটিমেট হিসেবে মনে করেন, যে একটা উচ্চতার অনেক উপরে স্থান দিয়েছে।
মর্যাদার একটা উপরে স্থান দিয়েছে। সব কিছু কি আপনার ওই যে রাজনৈতিক দল আর জনগণ এক জিনিস না, ঠিক তেমনই আনরেজিস্টার্ড এনসিপি আর গতানুগতিক একটা রাজনৈতিক দল এক জিনিস না। তাহলে আপনাকে এই সরলীকরণটা আপনি করবেন না রাজনীতিতে। আপনি এসছেন, আপনাকে সাধুবাদ জানাই। আপনি অঙ্কুরে ঝরে পড়েন, এটা আমি চাই না। আপনি প্রতিষ্ঠিত হন, কারণ বাংলাদেশে আমরা চাই নতুন নতুন রাজনৈতিক দল আসুক, নতুন সংস্কৃতি এবং নতুন ধারণা নিয়ে রাজনীতি করুক, মানুষের জন্য রাজনীতি করুক। গতানুগতিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের বাইরে যদি গিয়ে কেউ আপনার দাঁড়াতে পারে তাহলে নিশ্চয়ই দেশের জন্য মঙ্গল হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন কি কেউ যদি বলে যে না ওনাদের বিরুদ্ধে এত অভিযোগ, ওনাদেরকে আমরা স্বীকার করবো না, না ভুল ত্রুটি সবারই থাকতে পারে, তারা ব্যবস্থা নিয়েছেন অনেকের বিরুদ্ধে। কিন্তু কথাটা হচ্ছে আরও একটু বেশি সতর্ক হওয়া উচিত। আপনি মানে কেন আমি এই কথাটা কেন তুলছি, আমি এই দলের সাফল্য কামনা করি। তারাও ছাত্র রাজনীতি করেছে এবং সমকালীন রাজনীতিটা তারা করেছে, কন্টেম্পোরারি পলিটিক্সের সঙ্গে তারা ছিল। আমার সঙ্গে যারা ছিল তারা অনেকে জাতীয় পর্যায়ে চলে গেছেন। আমি আজ থেকে কত বছর আগে ইউনিভার্সিটি ছেড়েছি আমার এখন স্মরণ নেই। হ্যাঁ, আমি একজন পেশাজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আমি করছি এখন। কিন্তু কথাটা হচ্ছে আপনি শুরু করেছেন, আপনারা আস্তে আস্তে এগিয়ে আসবেন। নিশ্চয়ই আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের নেতা কর্মীরা যারা আছেন তাদের সকলের প্রতি কিন্তু একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি তাদের সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা, যেটা তাদের ভালোর জন্য হবে। ঠিক তেমনই আমি বলছি যে এই যে একটা ভুল ধারণা যে রাজনৈতিক দলগুলো সমগ্র জনগণকে রিপ্রেজেন্ট করে কিনা, এটা একটা ভুল ধারণা। আপনার 20% নিয়েও কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, কারণ অন্যরা দেখা গেছে 5%, 10%, এর বেশি হয়তো বা যায়নি কখনো। বিএনপি 40% নিয়ে ক্ষমতা এসেছিল, আওয়ামী লীগও প্রায় 40% নিয়ে কিন্তু ক্ষমতা এসেছিল, 60% কিন্তু তার বাইরে ছিল। কিন্তু তার মানে কি তারা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে নাই? নিশ্চয়ই করেছে। এই জন্য বলছি যে কোনো একটা গণ্ডির মধ্যে সংজ্ঞায়িত না করে একটু ব্রড মাইন্ড নিয়ে উদার মনে, খোলা মনে রাজনীতিতে দেখার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, সারওয়ার তুষার, আলতাফ পারভেজ ভাই শুরুর দিকে একটি কথা বলছিলেন যে আপনারা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবেন না এবং নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলছেন, যে এই যে দাবি তোলাটা এটিও সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন? না, মানে আমাদের এটা পুরনো দাবি। আমরা আগেই অনেক এটা নিয়ে কর্মসূচিও করেছি। অনেকগুলো কারণে আমরা বলেছি যে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এবং এটা খোদ প্রধান বিচারপতির মানে নেতৃত্বে গঠিত বেঞ্চ আপিল বিভাগে একই ধরনের মন্তব্য করেছেন সর্বশেষ ওই ইশফাক সাহেবের একটা শুনানিতে, যে আপনারা কিভাবে জাতীয় নির্বাচন করবেন নিরপেক্ষতার সাথে, আপনাদের নিরপেক্ষতা তো প্রশ্নবিদ্ধ, এটা তারা বলেছেন। কিন্তু ঠিক আছে, আমাদের বলেন নাই এভাবে, আমি ছিলাম কোর্টে, আমি জানি এটা এভাবে বলে না আর কি। যাই হোক, এনিওয়ে, না আমরা কিন্তু নির্বাচন কমিশনকে ওখানে ভর্ৎসনা করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে, রাইট। তো আমরা আগেই বলেছি যে নির্বাচন কমিশন এই বিভিন্ন যে নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, এগুলোর ক্ষেত্রে তারা আগ বাড়িয়ে বলছে এগুলো সংস্কার করা যাবে না। তাদের তো এটা বলার কথা না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কি সংস্কার হবে সেটা রাজনৈতিক দলগুলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে বসছে সেখানে তারা আলাপ আলোচনার মধ্যে একটা জায়গায় আসবে সেই সংস্কারগুলো, এবং সরকারের তরফ থেকে বাস্তবায়নযোগ্য কিছু সুপারিশ করা হয়েছে যে নির্বাচন সংক্রান্ত যেগুলো সংস্কার করে ফেলা যাবে। ইসি বলছে যে এগুলো সংস্কার করা যাবে না। ইসির কিন্তু এটা বলার কথা না। আপনি সংস্কার হবে সেই আলোকে ইসি আবার যদি নতুন করে, ইসি যে একটা প্রতিষ্ঠানে সবসময়ই আছে, আপনি নতুন করে আইনগুলো পুনর্গঠন করলে, আইন সংস্কার করলে, সেই আইন সংস্কার অধীনে ইসি পরিচালিত হতে তো কোনো কন্টিনিউশনের কোনো প্রবলেম হবে না। কিন্তু এই ইসি যখন আগ বাড়িয়ে বলে যে না এটা সংস্কার করা যাবে না, তার মধ্যে কি জিনিস তারা সংস্কার করতে চায় না আপনি যদি খেয়াল করেন, অদ্ভুত। যেমন তারা বলছে যে মানবতা বিরোধী অপরাধে যদি কোনো অপরাধী অভিযুক্ত থাকে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, এটা হলো সংস্কার সুপারিশ। তারা বলছে এটা করা যাবে না। তারপর যে ফেরারি আসামি হলে আপনি নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন, সশরীরে আপনার এসে মনোনয়নপত্র জমা দিতে হবে, তার বলছে এটা দরকার নাই বা এটা করা যাবে না। এগুলো তারা কেন বলবে? এবং এটার ক্ষেত্রে আপনি বলা হচ্ছে যে, কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, এটা ধরেন ওরা মেনে নিল, কিন্তু করবে কিভাবে যদি সংবিধানে যদি না আসে? না, এটা তো আপনাকে সংবিধানে আনতে হবে। না, এটা আপনি জুলাই সনদে রাখবেন, তারপরে যদি যেগুলো বাস্তবায়নযোগ্য বলেছে, যেগুলোর কারণে আপনার সংবিধান দরকার নাই, সংবিধান সম্পর্কিত না যেসব, সেই সব আপনি সংস্কার করতে অসুবিধা কোথায়? এবং তার পরবর্তীতে যে বলা হচ্ছে যে পরবর্তী প্রথম পার্লামেন্টের প্রথম অধিবেশনে এসে এগুলোকে র্যাটিফিকেশন করা যাবে, অনুমোদন করা যাবে, প্রক্রিয়া অনেক আছে। আমার বক্তব্যটা হচ্ছে যে ইসি তো ডিসাইড করবে না। ইসি কিন্তু আপনি যেটা বলছেন যে এটা তো সংবিধান নাই কিভাবে করবেন, এটা কিন্তু ইসি বলে নাই। ইসি বলছে এটা করা যাবে না, এখন করার দরকার নাই। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা পলিটিক্যাল প্রতিষ্ঠানের মতো আচরণ করছে, মানে তাদের অবস্থানগুলো পলিটিক্যাল।
এই জন্য আমরা বলেছি যে ইসি পুনর্গঠন করেন। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে আইনে ইসি পরিচালিত হচ্ছে 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022, এই আইনটাকে তখন যখন এই আইনটা শেখ হাসিনা করলেন তখন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছিলেন যে এটা বাকশালী আইন, বাকশালী কমিশন, এবং অন্যান্য দলও বলেছে তখন। ফলে এবং বিএনপির 31 দফার 7 নম্বর দফায় পরিষ্কার বলা আছে যে এই আইনটা তারা সংশোধন করবে। এখন এটার জন্য কি আমরা এই আইনের অধীনে ইলেকশন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে গঠিত সংসদ, সেই সংসদে আমরা সংশোধন করব নাকি এখন করব? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তো যদি বাকশালী আইনের ইলেকশন কমিশন হয় তাহলে তো অনেক কিছুই পরিবর্তন করতে হবে, কারণ এই 72-এর সংবিধান বা আওয়ামী লীগের সংশোধিত সংবিধানের আলোকে তো সরকারের কার্যক্রম না, হচ্ছে। এই জন্য তো সংবিধান সংস্কারের কথাগুলো এসেছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে যদি আপনি থাকেন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে আপনি এই আইনটা পরিবর্তন, আপনি যদি আইনের মধ্য দিয়ে সংসদ গঠিত হয় কিংবা এই আইনটা সংশোধন করে যদি আপনি ইলেকশনে যান তাহলে তো কোনো অসুবিধা নেই। এটা ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক ঐক্যমত্য দরকার, বা সরকারও বলেছে এটা যে আশু সমাধানযোগ্য, কিংবা ওই আপনার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবেও কিন্তু এটা আছে। কিন্তু আমরা বলছি যে ইসির এটা বলতে পারার কথা না। এই কারণে আমাদের তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। ইসি পুনর্গঠন আমাদের দাবি, কিন্তু ইলেকশনের ব্যাপারে আমরা অলওয়েজ পজিটিভ ছিলাম, এখনো পজিটিভ আছি। এপ্রিলে ইলেকশন প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এটাতে স্বাগত জানিয়েছি। জি, আমাদের হাতে 4 মিনিটের মতো সময় আছে। আলতাফ পারভেজ ভাই, যেটি এনসিপি বলছে যে এই নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে বা সাংবিধানিক মতো আচরণ করছে না, নিরপেক্ষতা হারিয়েছে। অন্যদিকে বিএনপিরও কিন্তু একটা দাবি আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন নিরপেক্ষতা হারিয়েছে। না, একটা তো আপনি দুটো প্রসঙ্গে বললেন, আমি ইসির ব্যাপারটা বলি। ইসি নিয়ে যদি আমরা এইটা কিন্তু গঠিত হয়েছে এই সরকারের আমলে, এবং এই ধরনের একটা প্রতিষ্ঠানের পুনর্গঠন বেশ সময় সাপেক্ষ, অনেক ধাপ পেরিয়ে কিন্তু এটা হলো। ফলে এটা একটা কঠিন কাজ। এখন যদি আমরা নির্বাচন কমিশনকে বিতর্কিত করি, আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টার ভাষণে যে আশাবাদটা তৈরি হলো যে ইতিবাচক একটা পরিবেশ হবে, ইসিকে বিতর্কিত করলে, ইসি বিরোধী একটা আন্দোলন গড়ে তোলার পরিবেশ তৈরি করলে কিন্তু ওই আশাবাদটা আবার হুমকিতে পড়বে। এবং আমি এই সরকারের আমলে কয়েকটা ধাপ পেরিয়ে যে নির্বাচন কমিশনটা গঠিত হলো, শুরুর দিকে কিন্তু কোনো দল আমি দেখিনি যে এটা প্রতিবাদ বা আপত্তি তুলেছে প্রধান বিষয়ে। আর ইলেকশন কমিশনের, আমি তো বলবো ইলেকশন বিষয়ে ইলেকশন কমিশনের বাংলাদেশে আরও সার্বভৌমত্ব, আরও স্বাধীনতা থাকা উচিত। ভারতে সেশন যখন নির্বাচন কমিশনের ছিল, উনি তো বহু বিষয়ে সরকারকে অবজ্ঞা করে অনেক স্বাধীনতা নিয়ে একটা সফল, ভারতের ইতিহাসের সবচেয়ে সফল নির্বাচনটা করে দিয়েছিলেন। আমি মনে করি আমাদের দেশেও নির্বাচন কমিশন আরও সার্বভৌম হওয়া উচিত, আরও ক্ষমতাশালী হওয়া উচিত। আপনি আরেকটা বিষয় আমাকে বলেছিলেন, যদি হ্যাঁ, বিএনপির যে উপদেষ্টা পরিষদের, হ্যাঁ, আমার স্বাধীন মত হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এর অধীনে কিন্তু একটা সুষ্ঠু উৎসবমুখর জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা কঠিন হবে, কারণ ইতিমধ্যে এই সরকার দুই তরফ থেকেই অনেক উপদেষ্টা বিতর্কিত হয়ে পড়েছে। ফলে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন দরকার আছে। কম 1 মিনিট সময় অসীম ভাইকে দিতে চাই, যে যেটি বলছিলেন আলতাফ পারভেজ ভাই, যে এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে আলতাফ ভাই যেটা বলেছেন এটা তো আমি প্রথম থেকে বলেছি, আমি অনেক আগ থেকে কিন্তু বলেছি। যেদিন আপনার এনসিপি গঠিত হয়েছে তারপর থেকে কিন্তু তারপর দিন আমি বলেছিলাম যে তাদের সতীর্থ সহকর্মীদের 2 জন আপনার উপদেষ্টা আছেন, তার মধ্যে একজন স্পেসিফিক্যালি একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি যেটাতে বলা হয়েছিল যে উনি নির্বাচন করবেন, সে এলাকায় গিয়ে তিনি কমিটমেন্ট করছেন বাই অ্যাবিউজিং হিজ পজিশন অ্যাজ এলজিএডি অ্যাডভাইজার, এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে উনি ইনফ্লুয়েন্স করছিলেন। শুধু তা না, এটা আমি আর না বাড়ালামই, তারা বিতর্কিত হয়েছেন, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরবর্তীতে এসে হলো আপনার তাদের পদত্যাগটা দাবি করেছেন। এবং আমাদের তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে আমাদের আস্থা আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে সারাওয়াত তুষার যে কথাটা বলেছেন যে মানবতা বিরোধী, মানে ইলেকশন কমিশন রিলেটেড যে সংস্কারের বিষয়গুলো এসছে, যে মানবতা বিরোধী আইন, সেটাতে দেখেন এমনিই কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত হবে তাদের কর্মকাণ্ড কিন্তু স্থগিত আছে, তারা নির্বাচন করতে পারবে না। শেষ কথা, 40 সেকেন্ড সময় আছে। না, আমরা ওভারঅল যেটা বলতে গেলে এখন নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে, সংস্কারের ব্যাপারে আমরা আরও সুস্পষ্ট জানতে চাই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, যে সমস্ত বিষয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার কিন্তু রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারছে না, সেগুলোর স্ট্যাটাস কি হবে, এটাও আমরা, মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা হয়তো সামনে জানতে চাই।
আর তবে সর্বশেষ সবটাই যে আসা উচিত। সংলাপ হলো তাতে মনে হলো না যে একটু সব রাজনৈতিক দলগুলো একটু রাজনৈতিক দলগুলো কোঅপারেটিভ ওখানে যখন কমিশনে এমনিতে আমরা রাজনৈতিক বক্তৃতা যেভাবেই দিই না কেন ওখানে কিন্তু সবাই কোঅপারেটিভ এবং লজিক্যাল, প্রত্যেকের পজিশন আছে, ভিন্ন মত আছে, কিন্তু এখনো পর্যন্ত সবাই আলোচনায় এখনো পর্যন্ত সবাই কোঅপারেট করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যাক, আমরাও আশা করছি যে শেষ পর্যন্ত একটি সমঝোতায় আসুক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই সনদ তৈরি হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।